কপালে চন্দনের সাজ, গা ভর্তি গয়না, লাল টকটকে বেনারসি, বিয়ের সাজে সজ্জিতা সুলগ্নার চোখে মুখে তখন আতঙ্ক। বিয়ের মণ্ডপ ছেড়ে কারো কথা না শুনেই ছুটে এসেছিল হসপিটালে। বিয়ের সাজে সুলগ্নাকে হসপিটালে দেখে অনেকেই হয়তো কানাঘুষো করছিল, অনেকেই হয়তো জানে না তখনও। খবরটা শুনে স্থির থাকতে পারেনি সুলগ্না। অনেকেই মানা করেছিল সুলগ্নাকে, কিন্তু সুলগ্না শোনেনি সে কথা। বিয়ের আসর ছেড়ে সুলগ্না চলে এসেছিল হসপিটালে। অথচ কিছুক্ষণ আগেই বাড়িতে সানাই বাজছিল, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, বিয়ে বলে কথা। আর কিছুক্ষণ পরেই ছিল বিয়ের লগ্ন। প্রিয়তমের জন্য অপেক্ষা করছিল সুলগ্না। আত্মীয় স্বজন সকলেরই তখন একটাই জিজ্ঞাসা, বর কখন আসবে? সুলগ্নার এক বান্ধবী মজা করে বলেছিল, সুলগ্না, ফোন করে তাড়াতাড়ি আসতে বল, আর কত অপেক্ষা করব? ভাবলাম তোর বরের সাথে একটু মজা করব। সুলগ্না হেসে বলেছিল, আরে ওয়েট কর, এসে যাবে, ওদের গাড়ি ছেড়ে দিয়েছে অনেকক্ষণ। এইটুকু রাস্তা আসতে কত টাইম লাগে রে? আধ ঘন্টাও তো লাগে না, সবাই বর দেখবে বলেই তো বসে আছে। সুলগ্না বলে, নতুন করে আর কি বা দেখবি, দেখেছিস তো আগে। বারে, বরের বেশে কেমন লাগছে দেখতে হবে না? সত্যি তো, এমনি দেখা আর বরের সাজে দেখা, সেটা কখনো এক হতে পারে? আকাশকে সুলগ্নার সমস্ত বন্ধুরাই চেনে। চিনবে না কেন? সুলগ্নার সাথে 7 বছরের প্রেম। ওদের পরিচয়টা সান্দাকফু ট্রেক করতে গিয়ে। দুজনেই পাহাড় ভালোবাসে। অদ্ভুত ব্যাপার হলো, দুজনেরই বাড়ি কলকাতাতেই। দুজনের বাড়ির দূরত্ব খুব একটা দূরও নয়, অথচ পরিচয়টা এখানেও হতে পারত, কিন্তু তা না হয়ে হলো পাহাড়ে গিয়ে। কার সাথে যে কখন কোথায় পরিচয় হবে কেউ বলতে পারে না, সবটাই ঈশ্বরের ইচ্ছা। তাই হয়তো পাহাড় ওদের দুজনকে একসাথে মিলিয়ে দিয়েছে। সেই থেকেই ওদের প্রেম। তারপর থেকে আরো কয়েকবার পাহাড়ে ঘুরতে গেছে, ট্রেক করেছে। পাহাড় ঘোরার নেশাই হয়তো ওদের প্রেমের ফাঁদে আটকে দিয়েছিল। তবে আকাশ ছেলে হিসেবে খুব ভালো, ভীষণ সরল মনের। বাড়ি নিউ আলিপুর, একটা আইটি কোম্পানিতে জব করে। সুলগ্নাও বিটেক করেছে, একটা ভালো কোম্পানিতে চাকরি করে। তবে বিয়ের ক্ষেত্রে দুই বাড়িতে কারো কোনো আপত্তিও ছিল না। দুই বাড়ির সম্মিলিত সিদ্ধান্তেই শুভ দিন দেখে বিয়ের আয়োজন করেছিল। কিন্তু এমন শুভ দিনেই এমন অঘটন ঘটবে কে আর জানতো? সবটাই ভাগ্য, বিধির বিধান কে খণ্ডাতে পারে? খবরটা শোনার পর সুলগ্নার বাবা মা কান্নায় ভীষণ ভেঙে পড়েছিল। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী অনেকেই বলা বলি করছিল, মেয়েটার কপালটাই খারাপ, তা না হলে এমনটা ঘটবে কেন? বিপদ কখনো জানিয়ে আসে না। আসলে সবকিছুই ঠিকঠাক ছিল, আর মিনিট 10 আসলেই বরের গাড়ি পৌঁছে যেত সুলগ্নাদের বাড়ি। কিন্তু তার সম্ভব হয়নি। একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গাড়িটা উল্টে যায় রাস্তার পাশেই। এই খবরটা যখন সুলগ্নাদের বাড়ি পৌঁছলো, তখন চারিদিকের পরিবেশটা থমথম করছে। সানায়ের সুরে তখন কান্নার বিষাদময়তা। সুলগ্নাকে তখন আর ধরে রাখা যায়নি। বাবা দাদার সঙ্গে সুলগ্নাও ছুটে এসেছিল হসপিটালে। দু চোখ তখন তার কান্নায় ভেজা। গুরুতর আহত অবস্থায় হসপিটালের বেডে শুয়ে আছে আকাশ। কথা বলার ক্ষমতা পর্যন্ত নেই। ডান দিকের পায়ের অবস্থা ভীষণ খারাপ, পুরো পাটা ব্যান্ডেজ, তাও আবার রক্তে ভিজে গেছে। অপারেশন করতে হবে সঙ্গে সঙ্গে। আকাশের বাড়ির লোকজন প্রায় সকলেই চলে এসেছে তখন, কিন্তু হসপিটালে সুলগ্নাকে দেখে সবাই যেন অন্য দৃষ্টিতে দেখছে। সব ঘটনাটার জন্য যেন সুলগ্নাই দায়ী। সব সময় যেন সকলের একটা আক্রোশ কাজ করছে সুলগ্নার উপর। সুলগ্নার কানেও আসছে এমন কথা, মেয়েটা অপয়া, না হলে এমন ঘটনা ঘটবে কেন? তখন যে সুলগ্নার মনের কি অবস্থা হচ্ছে তা বলে বোঝানো যাবে না।
বুকের ভেতর পাহাড় সমান কষ্ট। সেই সঙ্গে আকাশের বাড়ির লোকজনের এই সমস্ত কথাবার্তায় সুলগ্না বুঝতে পারছিল না তার কি করা উচিত। ইতিমধ্যে বাড়ির লোকজনের সাথে কথা বলতে চান ডাক্তারবাবু। যে ডাক্তারবাবু অপারেশন করবেন উনি কয়েকজনকে ভেতরে যেতে বলেন। আকাশের বাড়ির লোকজনের সাথে সুলগ্নাও ভেতরে যায় ডাক্তারবাবুর সাথে কথা বলার জন্য। যদিও সুলগ্নার ভেতরে যাওয়াটা কেউই পছন্দ করছিল না। সুলগ্না একটু নিজের জেদের বশেই ঢুকে যায়। ডাক্তারবাবু বলেন, পায়ের যা অবস্থা তাতে মনে হয় পাটা বাদ দিতে হবে হাঁটু থেকে, আর যদি বাদ না দেওয়া যায় তাহলে পাত বসাতে হবে। সেটাতে একটা রিস্ক থেকেই যায়। তখন হয়তো আগামী দিনে পুরোটা পা বাদ দিতে হতে পারে। দেখুন, আপনারা যেটা বলবেন সেটাই হবে। ডাক্তারবাবুর কথা শুনে সুলগ্না কান্না জড়ানো গলায় বলে, ডাক্তারবাবু, পাটা বাদ দেবেন না, আপনি পাত বসিয়ে এই অপারেশনটা করুন। আকাশের বাবাও তখন পাশে আছেন। উনি প্রায় নিশ্চুপ, কি যে বলবেন ভেবে পাচ্ছেন না। ততক্ষণে আকাশের মাও চলে এসেছেন। এদিকে সুলগ্নার কথায় উত্তেজিত হয়ে আকাশের বাড়ির অন্য এক সদস্য সুলগ্নাকে বলে উঠলেন, না, রিস্ক নেওয়া যাবে না। ভবিষ্যতে পুরো পাটা বাদ দিতে হলে তখন কি হবে? তার থেকে বরং হাঁটু থেকে এখনই বাদ দিয়ে দিই। তারপর সুলগ্নার দিকে তাকিয়ে বলে, তাছাড়া তুমি ডিসিশন নেওয়ার কে? তোমার সাথে তো বিয়েটা এখনো হয়নি, তাই তুমি চুপ থাকো। আজ তোমার কপাল ভালো হলে এমন ঘটনা ঘটতো না। আমরা যেটা ভালো বুঝবো সেটাই করব। সুলগ্না এমন কথায় স্থির থাকতে না পেরে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে যেতে উদ্যত হলে পেছন থেকে সুলগ্নার হাতটা টেনে ধরে আকাশের মা বলে, তুই কোথায় যাচ্ছিস মা? আমি তো মা, তাই তোর মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। আমার ছেলের ওপর আমার যেমন অধিকার আছে তেমনি তোরও অধিকার আছে। আমার ছেলের ভালোবাসা তুই, তাই তোর ডিসিশনই আমার ডিসিশন। জীবনে তো রিস্ক নিতেই হয়। না হয় আজ একটু রিস্ক নিলাম। পা বাদ দেওয়াতে আমার সায় নেই। কারোর কথায় কান দিস না এখন। তোর ভালোবাসার জোর থাকলে দেখবি সব ঠিক হয়ে গেছে। আবার দুজনে পাহাড়ে যাবি, একসাথে হাঁটবি। জীবনে তো আর একা একা চলা যায় না, চলতে গেলে জীবন সঙ্গী লাগে। আমার ছেলে পাহাড় ঘুরতে ভালোবাসে। জ্ঞান ফিরে যখন জানতে পারবে ওর পাটাই নেই, তখন কিন্তু ওকে বাঁচাতে পারবো কিনা জানি না। আমার ছেলে যাকে ভালোবাসে তার সাথেই তো সারা জীবন থাকবে, আর এটাই স্বাভাবিক। আর সবাইকে হাত জড়ো করে বলছি, আমার ছেলের দুর্ভাগ্যের জন্য ওকে দায়ী করো না। এখানে তো ওর কোনো হাত ছিল না। যদি সেভাবেই দেখো তাহলে তো আমি নিজেই দায়ী। আকাশ কিন্তু আমাকে বলেছিল, মা তুমি যাবে না বিয়েতে? আমি বলেছিলাম, ছেলের বিয়েতে মাকে যেতে নেই বাবা। আকাশ এ কথা শুনে বলেছিল, ছেলের বিয়েতে মাকেই যেতে হয়। মা সাথে থাকলে কোনো অমঙ্গল হয় না, বরং মা না থাকলেই অমঙ্গল। আজ যদি আমি ওর সাথে থাকতাম তাহলে হয়তো এমন অঘটন ঘটতো না। তাই দায়ী করতে হলে আমাকেই করো, ওকে নয়। কথাগুলো বলেই সুলগ্নার দিকে তাকিয়ে বলে, চোখের জলটা মুছে নে, ঈশ্বরের ওপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই ওর সঠিক জীবন সঙ্গী, তাই তো কারো কথা না শুনে ছুটে এসেছিস হসপিটালে। সারা জীবন এভাবেই ভালোবাসিস, এভাবেই পাশে থাকিস। আমার ছেলেটা বড় ভালোবাসে তোকে। অবশেষে পা বাদ না দিয়ে অপারেশন হয় এবং অপারেশন সাকসেসফুল হয়। এখন আকাশ পুরো সুস্থ, দুটো পায়েই এখন সুন্দর হাঁটে। কদিন পর ওরা আবার পাহাড়ে যাবে, আবার একসাথে হাঁটবে। তবে এবারে একটা নতুনত্ব আছে। এই প্রথম স্বামী স্ত্রী হিসাবে ওরা যাচ্ছে দার্জিলিং এর খুব কাছে, অথচ দূরে, শ্রীখোলা।